আচ্ছা, শুরু করছি লিনিয়ার অ্যাক্সিলারেটর। এবং আমার গুগল মিটটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, তাই কোনো সময় স্ক্রিন টিন দেখতে না পেলে বলিস। না, লিনিয়ার অ্যাক্সিলারেটর আই মিন পার্টিকেল অ্যাক্সিলারেটর। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি পার্টিকেলকে কেন অ্যাক্সিলারেট করব, এবং পার্টিকেলকে অ্যাক্সিলারেট করে আমার কি কি অ্যাচিভ করব। অনেক রকম অ্যাডভান্টেজ, মানে অনেক রকম অ্যাচিভমেন্ট আছে। কিছু তো তোরা যারা একটু খবর টবর রাখিস তারা তো জানিস, যেমন এক্ষুনি তোরা বলে দিবি যে এই যে হিগস বোসন, যেটা হচ্ছে মানে কোনো একটা পার্টিকেল যে মানে প্রত্যেকটা পার্টিকেলে যে মাস থাকে তার যে কারণ, যেটাকে থিওরিটিক্যালি প্রেডিক্ট করেছিলেন অনেক বছর আগে পিটার হিগস, কিন্তু সেটা মানে এক্সপেরিমেন্টালি আমরা দেখিনি। ঠিক আছে, এবার এরকম পার্টিকেল এরকম অজস্রই আছে যেগুলো আমরা যেগুলো মানে আমাদের আশেপাশে নর্মালি দেখতে পাওয়া যায় না। হুম। কেন নর্মালি দেখতে পাওয়া যায় না? ওগুলো একমাত্র খুব হাই এনার্জি কন্ডিশন ছাড়া, মানে ওগুলো যখন প্রথমত মানে ফর দ্য ফার্স্ট টাইম যখন ওগুলো ক্রিয়েট হয়েছিল, সেটা কখন ক্রিয়েট হয়েছিল? জাস্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স। ঠিক আছে, সেটা একটা ইটসেলফ একটা প্রচন্ড হাই এনার্জির একটা ঘটনা ছিল। প্রচন্ড হাই লেভেলে, মানে 10⁸ না 9 কত একটা কেলভিন টেম্পারেচার ছিল। ঠিক আছে, তো ওই রকম সিচুয়েশনে তো বিশ্বব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স তো ক্রিয়েট হয়েছিল ওই রকম একটা সিচুয়েশনে। তো ওই সময়ই মানে এখন মানে টোটাল যত পার্টিকেল ফিজিক্সে স্টাডি করা হয়, তো ওগুলো অবভিয়াসলি কিছু না কিছু ভাবে ওই সময় তৈরি হয়েছিল, বা ওগুলোর যে কম্পোজিশন সেগুলো ওই সময় তৈরি হয়েছিল। তো সেটা যাই হোক না কেন, এবার আমি যদি সাপোজ অরিজিন অফ ইউনিভার্স সেটা যদি আমি চোখে দেখতে চাই, ঠিক আছে, বা যেমন ওই একটা সেমিনারে আমরা ওই যে সঞ্জীব মুহুরীকে ডেকেছিলাম, ওনার যেমন টপিক কি ছিল, মিনি ব্যাং ইন ল্যাবরেটরি। ঠিক আছে, বিগ ব্যাং এর মিনি ভার্সন। তো কথাটা হচ্ছে ওইগুলোকে যদি আমি চোখের সামনে দেখতে চাই, বা ওই রকম হাই এনার্জি সিচুয়েশনে যে ধরনের পার্টিকেল সৃষ্টি হয় সেই পার্টিকেলগুলোকে আমি যদি অবজার্ভ করতে চাই, সেগুলোকে নিয়ে কোনো রকমের স্টাডি করতে চাই, তাহলে আমাকে ওই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে। হুম। হাই এনার্জি সিচুয়েশন, এবার হাই এনার্জি সিচুয়েশন ক্রিয়েট করা মানে এবার এখান থেকেই এটা বোঝা যাচ্ছে যে এটা ক্রিয়েট করার জন্য আর কি দু ধরনের জিনিস দরকার। এক হচ্ছে হাই এনার্জি পার্টিকেল দরকার, অর্থাৎ পার্টিকেলকে হাই এনার্জিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ সাম কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। এবং কি দরকার, হাই এনার্জি পার্টিকেল শুধু ক্রিয়েট করে বসে থাকলেই হবে না, তাদেরকে কিছু একটা ভাবে ইন্টারাক্টও করাতে হবে। ঠিক আছে, ইন্টারাকশন অর্থাৎ কলিশন। হুম। আচ্ছা, এটা একটা দিক গেল, মানে এটা একটা মোটিভেশন। আর উম, মানে এটা হচ্ছে পিওরলি থিওরিটিক্যাল ইন্টারেস্ট। ঠিক আছে, মানে যারা কিছু কিছু লোক থাকে তারা মানে সবকিছু সম্পর্কেই জানতে চায়, সেটা জেনে হয়তো রিয়েল লাইফে কিছু অ্যাপ্লিকেশন হবে টবে না, কিন্তু তাও আমি জানবো যে কিভাবে ইউনিভার্স সৃষ্টি হলো, তখন কি হয়েছিল। আমার একটা বন্ধু যেমন বলতো যে আমি ফিজিক্স অনার্স পড়ছি কেননা বিগ ব্যাং হওয়ার পর প্রথম 10⁻⁻সামথিং সেকেন্ডে কি হয়েছিল সেটা কেউ জানে না, ওইটা জানার জন্য আমি অনার্স পড়ছি। হ্যাঁ, তো এরকম টাইপের কিছু লোক তো থাকেই। তো সেইটা হচ্ছে একটা অন্যতম মোটিভেশন যে কেন আমি পার্টিকেলকে অ্যাক্সিলারেট করব এবং হাই এনার্জি ফিজিক্স আমি কেন পড়বো, জাস্ট টু নো হাউ থিংস আর ওয়ার্কিং। একজোড়া সৌভিক জয়েন করেছে। আচ্ছা, সেকেন্ড জিনিসটা কিন্তু খুবই অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড।
সৌভিক ওই জিনিসটা বুঝিয়ে দেবো ক্লাসের পরে, মনে করবি তো। হ্যাঁ, তো সেকেন্ড জিনিসটা হচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো পার্টিকেলেরই ওয়েভ নেচার আছে, এবং the Broglie wavelength is given by h by p, এবং if the energy is e then এইটা, বা রিলেটিভিস্টিক ধরলে বা রিলেটিভিস্টিক বসবে। কিন্তু ইন এনি কেস যত আমি হাই এনার্জিতে যাব, হাই এনার্জি অর হাই মোমেন্টাম পার্টিকেল নিয়ে আমি যদি কাজ করি, তাহলে সেগুলোর the Broglie wavelength will be small। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে the Broglie wavelength will be small। তোরা একটা জিনিস জানিস যে যদি কোনো মানে সিস্টেমকে, মানে কোনো কিছুকে, কোনো একটা স্ট্রাকচারকে, ইফ আই ওয়ান্ট টু স্টাডি এনি স্ট্রাকচার, তাহলে আমার যে প্রোব, যেই জিনিসটা দিয়ে আমাকে স্টাডি করতে হবে, সেই প্রোবটাকে, প্রোবের যে সাইজ, সেটা ওই স্ট্রাকচারের সাইজের সঙ্গে একই রকমের হতে হবে। ঠিক আছে, তবেই আমি কিছু একটা প্যাটার্ন, মানে কিছু একটা দেখতে পাবো, স্টাডি করতে পারবো। যেমন ধর, ভিজিবল লাইট দিয়ে আমরা অপটিক্যাল গ্রেটিং সম্পর্কে ইনফরমেশন পাই, কিন্তু অ্যাটমিক গ্রেটিং নিয়ে, মানে ক্রিস্টাল আর কি, অ্যাটমিক গ্রেটিং যেটা, ক্রিস্টাল ক্রিস্টাল সম্পর্কে যদি আমাকে জানতে হয়, তখন লাইট দিয়ে সেটা করা যাবে না, কারণ লাইটের ওয়েভলেংথ ক্রিস্টালের যে পিরিয়ডিসিটি তার থেকে অনেক বড়। তাহলে আমাকে ক্রিস্টালের পিরিয়ডিসিটির সাইজের, অর্থাৎ অ্যাংস্ট্রম, এই অর্ডারের মানে প্রোব লাগবে। তো তার জন্য তখন আমি ইউজ করি ইলেকট্রন, এবং ইলেকট্রন, এবং সেটা কিন্তু অ্যাক্সিলারেটেড ইলেকট্রন, কেননা তার দ্য ব্রগলি ওয়েভলেংথটা এই ক্রিস্টালের পিরিয়ডিসিটির সঙ্গে সেম অর্ডারের হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে যত আমি ওয়েভলেংথ ছোট করতে পারবো, তত আমি আরো বেশি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার স্টাডি করতে পারবো। এক্স্যাক্টলি এই কারণেই অ্যাক্সিলারেটর গুলোর এতটা রমরমা। মানে দেখ, শুধুমাত্র থিওরিটিক্যাল ইন্টারেস্টের জন্য তো মানে লোকে, মানে ফান্ডিং এজেন্সি গুলো, কারণ অ্যাক্সিলারেটর বানানো হচ্ছে মানে কি বলবো, মানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের এই ধরনের প্রজেক্ট এগুলো। তো শুধু থিওরিটিক্যাল ইন্টারেস্টের জন্যই তো এত লোকে লাফালাফি করতো না, কিন্তু মেনলি আরোই কেন ইয়ে করে, কেননা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার স্টাডি করার এখন আমরা মানে গভীরে যেতে যেতে এত স্মল স্কেলে চলে গেছি যে এখন আর অ্যাক্সিলারেটর ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এবার পৃথিবীতে যত ফেমাস, মানে যত পার্টিকেল অ্যাক্সিলারেটর আছে, প্রত্যেকটার সঙ্গে মানে অজস্র, মানে ব্যাপারটা এরকম হয় আর কি, একটা ধর লাইন, সেখান থেকে অ্যাক্সিলারেটেড পার্টিকেল বেরোচ্ছে, বা তার সঙ্গে এদিকে 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 মানে অজস্র ওয়ার্ক স্টেশন থাকে, মানে হচ্ছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট করা হয় একটা অ্যাক্সিলারেটেড বিমকে বিভিন্ন চ্যানেলে ভাগ করে। তো এই দুটো কারণে পার্টিকেল অ্যাক্সিলারেটর, মানে এই দুটো কারণের জন্য অ্যাক্সিলারেটর বানানো, মেনটেন করা যতই আর কি কষ্টকর ব্যাপার হোক, লোকে তাও এগুলোর পেছনে পড়ে আছে। তবে একটা জিনিস, যেটা একটা এখন মানে আর কি খুবই আনফর্চুনেট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মানে যখন পার্টিকেল, মানে স্ট্যান্ডার্ড মডেল এগুলো যখন পড়বো আর কি, মানে বেসিক পার্টিকেলস আর কি, তখন দেখবি যে এখনো অনেক পার্টিকেলই আনডিসকভার্ড অবস্থায় থেকে গেছে। তো সেগুলোর জন্য আরো হাই এনার্জিতে যাওয়ার দরকার, তার জন্য আরো ফান্ডিং দরকার, কিন্তু প্রবলেম ইজ যে এর উপরে এখন আর লোকজন উঠতে চাইছে না। ফলে হাই এনার্জি ফিজিক্সটা এখন আর কি খুবই একটা ক্রিটিক্যাল পয়েন্টে দাঁড়িয়ে আছে, ডিউ টু ল্যাক অফ ফান্ডিং। তো সেটা এখন একটা মানে খুবই, এই ফিল্ডের একটা খুবই বড় চ্যালেঞ্জের জায়গা। যাই হোক, স্টিল আমরা যতটা এসেছি সেগুলোর বেসিক টেকনিকগুলো একটু দেখে নিতে হবে।
মোটামুটি হিস্টোরিক্যালি ব্যাপারটা এরকম, মানে মানুষের বুদ্ধি যেমন স্টেপ বাই স্টেপ এগিয়েছে, সেই রকম পার্টিকেল অ্যাক্সিলারেটরও প্রথমে ভাবা হয়েছিল যে একটা স্ট্রেট লাইনে পার্টিকেলকে অ্যাক্সিলারেট করব, এবং বুঝতেই পারছিস যে এটা অবভিয়াসলি চার্জড পার্টিকেলকেই অ্যাক্সিলারেট করা সম্ভব, চার্জড পার্টিকেল। এবং চার্জড পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে গেলে অবশ্যই দরকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেটার আর কি বিভিন্ন রকম ব্যাপার। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেটরের দুটো দিক থাকবে, একটা হবে এনার্জি ইনপুট, ঠিক আছে, পার্টিকেলগুলোর এনার্জি ইনক্রিজ করা একটা লক্ষ্য, আর একটা লক্ষ্য হচ্ছে পার্টিকেলগুলোকে ফোকাস করা। ফোকাস না করলে আমি ইউজ করতে পারবো না, কোনো একটা দিকে চালনা করতে পারবো না। তো এটা এবার এই এনার্জি ইনপুট এবং ফোকাস এই দুটো কাজের জন্যই ইলেকট্রিক ফিল্ড দরকার এবং ম্যাগনেটিক ফিল্ড দরকার। ইলেকট্রিক ফিল্ডেরও ডিসি অ্যান্ড এসি, এই হচ্ছে হাতিয়ার। এবার সেগুলোকে বিভিন্নভাবে ইউজ করতে হবে। যদি স্ট্রেট লাইনে পার্টিকেলগুলোকে পাঠাই এবং তাদেরকে অ্যাক্সিলারেট করি, তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেটর। লিনিয়ার অ্যাক্সিলারেটর প্রথমে তো শুধুমাত্র ডিসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে অ্যাক্সিলারেট করা হতো, কিন্তু বুঝতেই পারছিস যে ডিসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা মানে তার একটা আপার লিমিট আছে, খুব বেশি ভোল্টেজ আমরা ইউজ করতে পারি না, কেননা ব্রেক মানে হয়, ব্রেকডাউন হয়। এক্স্যাক্টলি যেই কারণে আমরা ডিসি ভোল্টেজ মানে এই যে আমাদের পাওয়ার ট্রান্সমিশন যে লাইনগুলো থাকে, মানে পাওয়ার সেন্টার থেকে আমাদের বাড়িতে যে পাওয়ার সাপ্লাই গুলো হয়, সেগুলো যেমন যেই কারণে ডিসি হলে একটা সার্টেন লিমিটের বেশি করা যায় না, ওই জন্যই ব্যাপারটা পপুলার হলো না। পরে যখন এসি ইন্ট্রোডিউস হলো তখন এই পাওয়ার সাপ্লাই ব্যাপারটা ঠিকভাবে ইউজ করা শুরু হলো। তো লিনিয়ার অ্যাক্সিলারেটর ইউজিং ডিসি ইলেকট্রিক ফিল্ড, এটা ছিল ফার্স্ট মডেল। তারপর স্টেপ বাই স্টেপ এগুলোর উন্নতি হয়, তারপর লিনিয়ার অ্যাক্সিলারেটরেই, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লাইন্যাক। লিনিয়ার অ্যাক্সিলারেটরে এসি ইলেকট্রিক ফিল্ড ইউজ করা হলো, তারপর ফোকাসিং এর জন্য ম্যাগনেটিক ডাইপোল অ্যান্ড অর কোয়াড্রুপোল। আচ্ছা, এই লিনিয়ার অ্যাক্সিলারেটর টেকনোলজিরই অন্তর্গত হচ্ছে, খুব ক্লেভারলি ইউজ করা হলো এখানে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এই মানে ভ্যান ডি গ্রাফ জেনারেটর তোরা জেনারেটরের মধ্যে পড়েছিস, কিন্তু ভ্যান ডি গ্রাফ জেনারেটরকেই একটুখানি ক্লেভারলি অ্যাক্সিলারেট করার কাজেও ইউজ করা হয়েছিল। এগুলো সব গেল হচ্ছে স্ট্রেট লাইনে। তারপর কাছাকাছি সময় উইদিন 10 to 15 ইয়ার্স নতুন বুদ্ধি যেটা মাথায় এলো সেটা হচ্ছে সোজা পথে ব্যাপারটাকে না করে ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় কিনা, অর্থাৎ সাইক্লোট্রন। এই সাইক্লোট্রন মানে ডিসি থেকে এসিতে করা, মানে মানে লক্ষ্যটা তো হচ্ছে গিয়ে হাইয়েস্ট অ্যাচিভেবল এনার্জি। ঠিক আছে, অ্যাক্সিলারেট করতে করতে আমি কোন এনার্জিতে রিচ করতে পারি। তো সেটা ডিসিতে যা হচ্ছিল তার থেকে এসিতে অবভিয়াসলি বেড়ে গেল। আবার স্ট্রেট লাইনে করে যতটা পাওয়া যাচ্ছিল তার থেকে অনেক বেশি বেড়ে গেল যখন আমরা ব্যাপারটাকে স্ট্রেট লাইন না করে সার্কুলার করে দিলাম, অর্থাৎ সাইক্লোট্রন। ঠিক আছে, এইবার এই স্ট্রেট লাইন এবং সার্কুলার এই দুটো টেকনিক কে একসঙ্গে অ্যাপ্লাই করে এবং আরো অ্যাডভান্সড টেকনোলজি দিয়ে ফাইনাল স্টেজে যে অ্যাক্সিলারেটর পেলাম সেটা হচ্ছে সিনক্রোট্রন। এবার এখন হাইয়েস্ট পারফর্মিং যত অ্যাক্সিলারেটর আছে পুরো পৃথিবী জুড়ে, সেগুলো সবই হচ্ছে সিনক্রোট্রন ফেসিলিটি। তো আমরা তাহলে
স্ট্রেট লাইন দিয়ে শুরু করি, অর্থাৎ লিনিয়ার অ্যাক্সিলারেটর অ্যান্ড ভ্যান ডি গ্রাফ, এবং তারপরে হচ্ছে সাইক্লোট্রন। আচ্ছা, লিনিয়ার অ্যাক্সিলারেটর, 1 মিনিট। আচ্ছা, এই যে ইটালির INFN, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পার্টিকেল অ্যাক্সিলারেটর। আচ্ছা, লিনিয়ার অ্যাক্সিলারেটর আগেই বলেছিলাম মেন কম্পোনেন্টস, একটা থাকবে অ্যাক্সিলারেশন আর একটা থাকবে ফোকাসিং। ঠিক আছে, যেটা অ্যাক্সিলারেশন সেটা তো একদম সোজাসুজি, এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে। তো এই যে চ্যানেলটা, যেটা ছবিটা ছোট করে দেখা যাচ্ছে, কোথায় জানি বড় করে, এইটা, হ্যাঁ, এই যে বৃহৎ যে ব্যাপারটা দেখা যাচ্ছে যেটা চলতেই থাকছে, সেইটা হচ্ছে মেন স্ট্রাকচারটা, যেখানে ওকে অ্যাক্সিলারেট করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে, এর অ্যাকচুয়ালি দু ধরনের ডায়নামিক্স থাকে, যেখানে একটা সোজাসুজি জাস্ট অ্যাক্সিলারেট করা হচ্ছে থ্রু আ লিনিয়ার ট্র্যাজেক্টরি, সেইটা হচ্ছে লংগিচুডিনাল ডায়নামিক্স বলে, যেহেতু ওটা মানে চ্যানেলের লেংথ বরাবর ওকে অ্যাক্সিলারেট করা হচ্ছে, সো ইট ইজ লংগিচুডিনাল ডায়নামিক্স। আচ্ছা, এই ছবিগুলোর প্রপার ইন্টারপ্রিটেশন এখন পাবি না, মানে ওটা একটু অ্যাডভান্সড। এটা যেহেতু অ্যাক্সিলারেটরের ডাইরেক্ট মেটেরিয়াল, সেজন্য এখানে অনেক কিছু আর কি অ্যাডভান্স জিনিসপত্র আছে। আচ্ছা, একটা সোজাসুজি সেটা লংগিচুডিনাল ডাইনামিক্স, আর যেটা ফোকাসিং পার্ট, দ্যাট ইজ কল্ড ট্রান্সভার্স ডাইনামিক্স, এবং ফোকাসিং পার্টে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড ছাড়া ফোকাসিংটা পসিবলও না, তো তার ফলে এরকম একটা আনডিউলেটিং মোশন, এবং ফোকাসিং এলিমেন্ট ডেফিনেটলি ডাইপোল বা কোয়াড্রুপোল। কোয়াড্রুপোল মানে হচ্ছে এই যে এটা পরের পেজে অ্যাকচুয়ালি একটা ভালো ছবি আছে, এই যে দিস ইজ কোয়াড্রুপল। ফোকাসিং এর জন্য সাধারণত মানে আরো হয়, অক্টোপল হয়, ফোকাসিং এর জন্য কোয়াড্রুপল হচ্ছে খুবই এফেক্টিভ। এই সেটআপটাকে কোয়াড্রুপল বলে, মানে জাস্ট নর্থ পোল আর সাউথ পোল থাকলে এইরকম হলে পরে সেটা হতো ডাইপোল, কিন্তু এখানে কি আছে, এক জোড়া। ঠিক আছে, এবং সেখানে মানে ইয়েগুলো, লাইন্স অফ ফোর্স গুলো এইরকম, এই অ্যারেঞ্জমেন্টটাকে, দিস অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় কোয়াড্রুপল অ্যারেঞ্জমেন্ট। তো বেন্ডিং এবং ফোকাসিং এই পুরো পার্টটাই it is achieved by magnetic field in the form of quadrupole. আচ্ছা, ওকে, তাহলে অ্যাক্সিলারেটিং স্ট্রাকচার এটা একটু পরে আসছি, ম্যাগনেটস, কোয়াড্রুপল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে বেসিক কম্পোজিশন, যেগুলো থাকতেই হবে। 1 নম্বর হচ্ছে ম্যাগনেট চালানোর জন্য ম্যাগনেটিক পাওয়ার সাপ্লাই। 2 নম্বর হচ্ছে ভ্যাকুয়াম, অবশ্যই যে কোনো অ্যাক্সিলারেটর যেই চেম্বারের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটছে সেখানে অবশ্যই ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হবে, না হলে সেটা ধাক্কাধাক্কি হয়ে এনার্জিটা নষ্ট হয়ে যাবে। পুরো ভ্যাকুয়াম সিস্টেম, ভ্যাকুয়াম পাম্পের যে পুরো সিস্টেমটা, এগুলো যখন তৈরি করা হয়েছিল তখন কেউ ভাবতেও পারেনি যে এককালে এটা আর কি এই ধরনের কাজেও ইউজ হবে। মানে এখন ব্যাপারটা স্টেটাস অনেক বেড়ে গেছে, না হলে অরিজিনালি ভ্যাকুয়াম পাম্পের স্টেটাস অতটাও ছিল না। কুলিং অ্যান্ড ক্রায়োজেনিক সিস্টেম, এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটাও যদি সঠিকভাবে ডেভেলপ না হতো তাহলে অর্ধেক টেকনোলজি এখন ইউজই করা যেত না। এই সমস্ত যে এত কিছু চলবে, ব্যাপারগুলো, পাওয়ার সিস্টেম চলবে, সবই তো খুব হাই এনার্জির ব্যাপার। ঠিক আছে, হাই এনার্জি পার্টিকেল পাস করছে, দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, মানে প্রচন্ড কি ধরনের হিট জেনারেট হয় তোরা ভাবতেও পারবি না। মানে আমরা যখন জাপানে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, তখন ওই রকম বিম কিছুক্ষণের জন্য শাট ডাউন করে দিয়েছিল, কেননা কুলিং ফেসিলিটি ঠিকঠাক কাজ করছিল না। মানে কুলিং ফেসিলিটি যদি 2 মিনিটও ফেল করে, মানে 2 সেকেন্ডও যদি ফেল করে, তাহলেই
পুরো সিস্টেম বসে যেতে পারে এবং অনেক বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আচ্ছা, আর লাস্টটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাকুইজিশন সিস্টেম। এটা হচ্ছে বেসিক্যালি মানে মনিটর করা, পুরো সিস্টেমটাকে প্রপারলি মনিটর করা যে ওয়েদার ইট ইজ ফাংশনিং প্রপারলি অর নট। আচ্ছা, এইবার আর ঠিক আছে, এবার এইটা তো বেসিক্যালি বেন্ডিং এন্ড ফোকাসিং, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাই করে এই জিনিসটা। তো দ্য লোরেন্স ফোর্স পার্ট কিউ ভি ক্রস বি, এই পার্টটা ইজ রেসপন্সিবল ফর বেন্ডিং এন্ড ফোকাসিং, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল ফর অ্যাক্সিলারেশন। তাহলে টোটাল যেটাও ফেস করছে সেটা হচ্ছে কিউ ই প্লাস ভি ক্রস বি। এইবার এর মধ্যেই হচ্ছে সেই ইন্টারেস্টিং ব্যাপারটা, একদম প্রিমিটিভ মডেল যেটা ছিল, দ্যাট ওয়াজ ডেভেলপড বাই রনজেন। অ্যাকচুয়ালি রনজেনের এক্স রে আবিষ্কারের যে ঘটনাটা, সেটা তো উনি অ্যাকচুয়ালি পার্টিকেল অ্যাক্সিলারেট করে সেটা নিয়ে স্টাডি করতে গিয়েই ঘটনাচক্রে এক্স রে আবিষ্কার করেন। তো সেখানে অ্যাকচুয়ালি যেটা ছিল, একটা ভ্যাকুয়াম টিউব ছিল, আর উনি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলেন এবং এক পাশে ওই ফিলামেন্ট হিট করে একটা ইলেকট্রন বিম ক্রিয়েট করা হয়েছিল, তারপর সেটা এখানে হিট করেছিল। তো ওইটা হচ্ছে পৃথিবীর প্রথম তৈরি হওয়া পার্টিকেল অ্যাক্সিলারেটর, which was obviously ডিসি অ্যাক্সিলারেটর এবং অবভিয়াসলি লিনিয়ার অ্যাক্সিলারেটর, স্ট্রেট লাইনে হচ্ছে জিনিসটা। তো এখানে ব্যাপারটা স্ট্রেট ফরওয়ার্ড, ডিপিডিটি ইকুয়াল টু কিউ ই, এবং এনার্জি যে ইনক্রিজ সেটা হচ্ছে কিউ টাইমস ডেল্টা ভি। ব্যাটারিতে যতটা পোটেনশিয়াল ততটাই এনার্জি ওর ইনক্রিজ হচ্ছে। কিন্তু এবার যেটা আগেই বলছিলাম যে ডিসির একটু লিমিটেশনস আছে, যাই হোক তাও সেটা একটু পরেই আসছি। তাহলে এটা হচ্ছে খুব সিম্পল একটা ফরম্যাট, এবার এটাকে একটু কমপ্লিকেটেড করলাম যাতে আরেকটু বেশি এনার্জি অ্যাচিভ করা যায়। তাহলে মোর অ্যাডভান্সড টাইপ অফ ডিসি অ্যাক্সিলারেটর, সেখানে ইউজ করা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। আচ্ছা, ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটার দিকে তাকাস না, তাকালে ভয় লাগবে। ডান দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটুখানি চেঞ্জড মডেল অফ ভ্যান ডি গ্রাফ জেনারেটর। মানে ভ্যান ডি গ্রাফ জেনারেটরই এটা, সেটাকে একটু সামান্য চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করা হয়েছে বলতে এই যে লাঠিটা দেখা যাচ্ছে, এইটা থাকে না ভ্যান ডি গ্রাফ জেনারেটরে, এই জিনিসটাই এখানে এক্সট্রা, যার ফলে ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা ভ্যান ডি গ্রাফ অ্যাক্সিলারেটরে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে অরিজিনালি ভ্যান ডি গ্রাফ জেনারেটরের যেটা মেকানিজম, দেখি এটা ভালো, ছবিটা কি আছে? নেই, ঠিক আছে। আচ্ছা, ভ্যান ডি গ্রাফ জেনারেটরের বেসিক ট্রিক্স হচ্ছে এক নম্বর, টু ক্রিয়েট positive charge by friction এরকম একটা দুই চাকাওয়ালা একটা সিস্টেম, যেটার গায়ে জড়ানো আছে একটা ডাইইলেকট্রিক বেল্ট, and both the wheels are rotating. ঠিক আছে, আচ্ছা এবার ফ্রিকশনটা কেমন ভাবে কন্ট্রোল করা হয়, মানে এই বেল্টের সঙ্গে এই যে হুইলটার এবং এই যে রোটেশনটা হচ্ছে, তারপরে যে ফ্রিকশন, সেটাকে কন্ট্রোল এমন ভাবে করা হয়, ফ্রিকশন তো কন্ট্রোল করাই যায় বাই ইউজিং লুব্রিক্যান্ট। তো কন্ট্রোল এমন ভাবে করা হয় যে এই নিচের যে লোয়ার যে পোর্শনটা, এই যে হুইল এবং যে বেল্ট, এখানে ফ্রিকশনটা অনেক বেশি হচ্ছে, এবং বিকজ অফ দিস ফ্রিকশন পজিটিভ মানে
বিকজ অফ দিস ফ্রিকশন চার্জ ক্রিয়েট হচ্ছে এবং ডাইইলেকট্রিক বেল্টটা পজিটিভ চার্জ ক্যারি করছে। ঠিক আছে, টু ক্রিয়েট পজিটিভ চার্জ বাই ফ্রিকশন, এবং সেই পজিটিভ চার্জ ইজ carried by dielectric belt। ভালো কথা। এইবার জাস্ট এরকম ফ্লো করে করেই তো করলেই তো হলো না, এইবার ব্যাপারটাকে আমাকে কোথাও একটা কালেক্ট করতে হবে। টু কালেক্ট দ্য পজিটিভ চার্জ, এমন একটা সিস্টেম করতে হবে যাতে এই এই চার্জগুলো উপরে এলো, তারপর এরা যেন এখান থেকে অন্যত্র একটা ফ্লো হয়, হয়ে সেখানেই থেকে যায়, স্টোরড হয়। তো অন্যত্র যাতে ফ্লো করে এবং স্টোরড হয় আর কি, তাহলে দুটো জিনিস থাকলো, ফ্লো এবং স্টোরেজ। তাহলে ফ্লো করাতে গেলে আমাকে কি করতে হবে, এখানে অলরেডি কিছু একটা পোটেনশিয়াল থাকবে V1, তাহলে যাতে এটা ফ্লো করে তাহলে আই নিড টু ক্রিয়েট অ্যানাদার, কি বলা যেতে পারে এটাকে, কন্টেনারই বলি, চার্জের পাত্র, এটাকে লিটারালি নেওয়া যাবে না, অ্যানাদার কন্টেনার অ্যাট লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, মানে এমন আরেকটা কিছু চেম্বার টাইপের কিছু একটা করতে হবে যার পোটেনশিয়ালটা V1 এর থেকে কম থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার V1টা তাহলে কত, যতটুকু আমরা এখানে বানিয়েছি সেই অনুযায়ী এখানে চার্জটা যদি মনে করি স্মল কিউ হয়, এই যে কোনো একটা মোমেন্টে এই পুরো হুইলের উপর চার্জ হচ্ছে কিউ, আর এটার রেডিয়াসটা যদি স্মল আর হয় তাহলে V1 is q by small r, the potential at the surface। তাহলে এর থেকে স্মলার পোটেনশিয়ালের আরেকটা চেম্বার বানাতে হবে, তাহলে অবভিয়াসলি আমরা যদি বিগার রেডিয়াসের আরেকটা চেম্বার বানাই, ঠিক আছে, এবং একটা ছোট করে একটা কানেকশন করে দিতে হবে, নাহলে তো ফ্লো করতে পারবে না, যাতে ফ্লোটা করতে পারে তার জন্য এরকম একটা কম রাখা হয়। সেটা অন্যভাবেও করা হতে পারে, অন্যান্য সেটআপে অন্যরকমও করা হয়। ঠিক আছে, জাস্ট টু মেক দ্য কানেকশন। এখন কথা হচ্ছে এইটার রেডিয়াসটা যদি এটা অরিজিন, আঁকাটা একটু ঠিকঠাক হলো না, অ্যাকচুয়ালি বাইরের যে বড় যে স্ফিয়ার আর ভেতরের যে ছোট স্ফিয়ার, তাদের সেন্টারটা একই জায়গায় হবে আর কি, কনসেন্ট্রিক হবে ব্যাপারটা, এরকম হবে। না, তাও হয়নি, এইটুকু আছে মনে হচ্ছে, এইরকম ধর। তাহলে বাইরের বড় স্ফিয়ারটা হচ্ছে, এবার আমাদের ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে, তাহলে মনে করি বড় স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এবং যেহেতু এটা অনেকটাই বড়, মানে এটা ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রায় 10 গুণ 20 গুণ আরো বড়, সেরকমও হতে পারে, ভেতরের হুইলটা অ্যাকচুয়ালি খুব ছোট। তো যেহেতু ওটা অতটাই বড়, তার মানে পোটেনশিয়ালটা অনেকটাই কম, তার মানে যত পজিটিভ চার্জ এরকম ডাইইলেকট্রিক বেল্ট দিয়ে উপরে আসবে সবকটাই চটপট ট্রান্সফার হয়ে বাইরেটায় চলে যাবে। এবং ক্যাপাসিট্যান্স যখন পড়েছিলি তখন দেখেছিলি যে সিজিএস সিস্টেমে, এসআই সিস্টেমে স্ফেরিক্যাল যে শেল, তার ক্যাপাসিট্যান্স হচ্ছে 4πε0 আর। তাহলে রেডিয়াস যত বড় হয় ক্যাপাসিট্যান্স তত বাড়ে, তার মানে চার্জগুলো চটপট ট্রান্সফার হবে, শুধু তাই নয় চার্জগুলো ওখানে স্টোরড অবস্থাতেও থাকবে, কেননা এর ক্যাপাসিট্যান্স ইজ কোয়াইট হাই। ঠিক আছে,
তার মানে এইবার আমাকে যদি একটু পোটেনশিয়ালের ক্যালকুলেশনটা করতে হয়, তাহলে আমাকে এরকম একটা ধরতে হবে যে অ্যাট এনি মোমেন্ট বাইরের স্ফিয়ারে, কেননা চার্জ তো কন্টিনিউয়াসলি ট্রান্সফার হচ্ছে, তার মানে অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বাইরের স্ফিয়ারেও চার্জ আছে। তাহলে ধরি যে অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বাইরের স্ফিয়ারে চার্জ হচ্ছে কিউ, ভেতরের স্ফিয়ারে চার্জ হচ্ছে স্মল কিউ, আর এটা স্মল আর বাইরেরটা ক্যাপিটাল আর। তাহলে পোটেনশিয়াল অ্যাট আউটার স্ফিয়ার, সেটা তাহলে কি হবে? একটা তো ডিউ টু ক্যাপিটাল কিউ, আর একটা হচ্ছে ডিউ টু স্মল কিউ। পোটেনশিয়াল অ্যাট ইনার স্ফিয়ার, একটা ডিউ টু স্মল কিউ and the other due to capital Q, which is capital Q by R. কেন? কেননা for any spherical shell এর মধ্যে নিশ্চয়ই মনে আছে যে ইনসাইড spherical shell যার সারফেসে যদি কিউ চার্জ থাকে আর রেডিয়াস যদি আর থাকে, তাহলে ভেতরে কি হয়? ভেতরে ফিল্ড জিরো হয়, এটা গসের ল থেকেও বোঝা যাচ্ছে, এবং পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়। এবং সেই কনস্ট্যান্ট পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে অবভিয়াসলি যেটা সারফেসে যা থাকবে। এটা কিন্তু আমি 4πε0 গুলো লিখছি না, বা মানে ইউনিটটা আর কি, সিজিএস ইউনিট। পোটেনশিয়াল কনস্ট্যান্ট সেটা হচ্ছে দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস, মানে গ্রাফটা অ্যাকচুয়ালি এইরকম হয়। পোটেনশিয়ালের গ্রাফটা এটা হচ্ছে সারফেসে, যখন সারফেসের ভেতরে ঢুকলাম, সারফেস থেকে বাইরে গেলে এরকম ভাবে ফল করবে আর এর সাথে, আর সারফেসের ভেতরে যখন ঢুকবো তখন ব্যাপারটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট অ্যাট দ্য ভ্যালু অফ দ্য at the value taken at the surface, ঠিক আছে? তাহলে ভেতরের যে স্ফিয়ার সেখানে কিউ বাই আর, আর এইটা ওকে। সো ইট ইজ v2 and it is v1. So v1 minus v2, the potential difference v1 minus v2, it is q by r minus q by r, which is positive এবং অনেক লার্জ ভ্যালু, যেহেতু স্মল আর ইজ মাচ মাচ স্মলার দেন ক্যাপিটাল আর। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে হার্ট অফ ভ্যান ডি গ্রাফ স্ট্রাকচার, এটাই হচ্ছে আসল ফান্ডা। এই সিচুয়েশনটা ক্রিয়েট হলেই পটাপট চার্জগুলো ট্রান্সফার হতে থাকবে, আর যেহেতু এর ক্যাপাসিটেন্স বেশি, চার্জগুলো এখানে থেকেও যাবে। ঠিক আছে, এবার এইটাকেই ইম্প্রোভাইজ করে অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করলাম, তাহলে এই বড় স্ফিয়ারটা অলরেডি খুবই হাই পোটেনশিয়াল আছে, এই রিজিয়নটা কিন্তু খুব হাই পোটেনশিয়াল। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে একটা এক্সট্রা আরেকটা নল ঢুকিয়ে দেব, যার একটা এন্ডে আমরা গ্রাউন্ড করে দেব। তাহলে এখানটা খুবই হাই পজিটিভ পোটেনশিয়াল, এখানটা গ্রাউন্ড, তার মানে এখানে যেই মুহূর্তেই চ্যানেলটা পাবে, আর আমরা এখানে একটা কালেকশন করে দেব, কালেকশনটা যাতে করা যায় তার জন্য আমরা এই নলটার মাথায় দুটো বা একটা যাই হোক নিডল করে দেব। তাহলে এই নিডলটা এখানে হাই পোটেনশিয়াল আর এখানে গ্রাউন্ড, তাহলে নিডলটা আবার এখান থেকে ডিসচার্জ প্রসেসে পজিটিভ চার্জগুলো কালেক্ট করবে, করে এদেরকে খুবই হাইলি অ্যাক্সিলারেট করবে। কেন খুব হাইলি অ্যাক্সিলারেট করবে? কেননা এখানে পোটেনশিয়ালটা খুব হাই।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেটর, একদম খুব বেসিক থেকে আর একটু অ্যাডভান্সডে গেলাম ইউজিং ভ্যান ডি গ্রাফ জেনারেটর টেকনিক, তবে স্টিল ইট ইজ ইউজিং ডিসি ইলেকট্রিক ফিল্ড। দরকার নেই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার যেটা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার ইলেকট্রোস্ট্যাটিক অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে মুশকিল হচ্ছে যে এই যেটা বলছিলাম, একটা আপার লিমিট আছে 10 MV, ঠিক আছে, এর উপরে ওঠা মুশকিল, তারপরেই ব্রেকডাউন হয়ে যাবে, ইনসুলেশন প্রবলেম হবে, চারপাশে বাজ পড়বে, যে কাজ করছে তার মাথাতেও বাজ পড়বে। তাহলে এবার উপায় হচ্ছে ডিসি থেকে এসিতে শিফট করা। তো এটা একটা খুবই ক্লেভার একটা মেথড আর কি, মানে এই ডিসি থেকে এসিতে যদি না আসতে পারতাম তাহলে এরপরে আর যতই হোক এরপরে লিমিটটা ওখানেই থেমে যেত। মানে ডিসি থেকে এসিতে শিফট করা ইজ আ বিগ লিপ। তো এসির ক্ষেত্রে এই ব্যাপারটা বেশ বুদ্ধি করে করা হলো। কি করা হলো যে চ্যানেলটা একটা লাইন না করে ওটাকে ব্রেক করে দেওয়া হলো এরকম ভাবে কতগুলো পার্টে করে, এবার অল্টারনেট করছি আমরা, এখানে একটা এন্ড, এখানে অপোজিট এন্ড, আবার এখানে একটা এন্ড, এখানে তার অপোজিট এন্ড করে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি RF রেঞ্জের ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হয়। আর আরেকটা কথা বলি, এখানে ছবিটাতে যদিও বা প্লেটগুলো ইকুয়াল লেন্থের হয়েছে, কিন্তু প্লেটগুলো কিন্তু ইকুয়াল লেন্থের হবে না, সেটা আরো ডিটেলে যাচ্ছি। তো এই জিনিসটাকে বলা হয় ড্রিফট টিউব লাইন্যাক বা সংক্ষেপে DTL। আচ্ছা, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে। ফার্স্ট পার্ট ইজ, আচ্ছা এখান থেকে বা নেক্সট পেজ, ফার্স্ট পার্ট হচ্ছে প্রথমে একটা সেট নিলাম, এইটা আর এইটা, প্রথম দুটো নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে সিলিন্ডারটা, এটা একটা সিলিন্ডার আর এটা একটা সিলিন্ডার। এবার মানে অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, যদিও আমি এখানে RF সিগন্যাল ইউজ করছি, মানে V সাইন ওমেগা টি, কিন্তু কথাটা হচ্ছে যে অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম পুরো সিলিন্ডারটাই একটা ফিক্সড ভোল্টেজে আছে। তাহলে দ্য রিজিয়ন ইনসাইড সিলিন্ডার, সেটা কিন্তু ইকুইপোটেনশিয়াল রিজিয়ন, ঠিক আছে। ভোল্টেজ কনস্ট্যান্ট ইকুইপোটেনশিয়াল রিজিয়নের মধ্যে কোনো প্রকারের অ্যাক্সিলারেশন হবে না, কেননা ইকুইপোটেনশিয়াল রিজিয়নে field is zero, electric field is zero, so force is zero, no acceleration। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলবি। পুরো জিনিসটাই সেম পোটেনশিয়ালে আছে, টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে, কিন্তু অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এই সিলিন্ডারটাও সেম, সমস্ত সিলিন্ডারই সেম। তাহলে অ্যাক্সেলারেশনটা কোথায় হচ্ছে? মাঝের গ্যাপটাতে হচ্ছে, দ্য গ্যাপ ইন দ্য মিডল। আচ্ছা, এবার আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ধরছি, যার জন্য এখানে ডিসিটা দেখিয়েছে, এটা বোঝার সুবিধার জন্য, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, হ্যাঁ, সেই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে ধরা যাক এটা একটা পোটেনশিয়ালে আছে, এটা আরেকটা অন্য কোনো পোটেনশিয়ালে আছে। আমরা ধরি যে এরকম তো ব্যাপারটা সাইন ওমেগা টি। তো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এটা এই পয়েন্টে আছে আর ডান দিকে সিলিন্ডারটা এই পয়েন্টে আছে সাপোজ, ঠিক আছে। তাহলে এদের মাঝখানের যে গ্যাপ, সেখানে তাহলে ভোল্টেজটা আছে এই রকম, একটু বোর্ডে যাই, ভোল্টেজ Z,
ঠিক আছে, এটা একটা সিলিন্ডার শেষ হচ্ছে, এটা একটা সিলিন্ডার, আর এখানে একটা সিলিন্ডার শুরু হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম টি ইকুয়াল টু টি নট। আচ্ছা, তাহলে এই মাঝের যে রিজিয়নটা, এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট এবং এখানেও ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো ইজেড। আচ্ছা, তারপর ফিল্ড চেঞ্জ হওয়াটা শুরু হলো। এবার আমরা দেখছি যে জিরো থেকে ব্যাপারটা এখানে স্লোপটা আর কি, মানে ইলেকট্রিক ফিল্ড ইজ মাইনাস ডিভিডিজেড। ঠিক আছে, তাহলে আমরা আগে ডিভিডিজেডটা দেখি। আচ্ছা, ডিভিডিজেড যদি দেখি তাহলে আমরা দেখব যে প্রথমে জিরো স্লোপ, তারপরে স্লোপটা নেগেটিভ এবং স্লোপের ভ্যালুটা বাড়ছে। তাহলে প্রথমে স্লোপ জিরো, তারপর নেগেটিভ স্লোপ এবং স্লোপের ভ্যালুটা বাড়ছে, বাড়তে বাড়তে একটা পয়েন্টে গেল, সেখানে ম্যাক্সিমাম হলো এরকম, এখানে এসে ম্যাক্সিমাম হলো, তারপর আবার জিনিসটা এরকম হলো। এটার নেচারটা তো বেসিক্যালি এইরকম। ঠিক আছে, তারপরে আবার স্লোপটা কমতে থাকবে, তাহলে আবার স্লোপটা কমছে, কমতে কমতে আবার এখানে এসে জিরো হলো। তাহলে এই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম, এই। তাহলে ডিভিডিজেড বা ইলেকট্রিক ফিল্ড, না ডিভিডিজেডটা হচ্ছে এরকম, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি মাইনাস ডিভিডিজেড। সো দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য গ্যাপ ইট ইজ এই। তাহলে গ্যাপের একদম মিডলে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম। এই ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল ফর অ্যাক্সিলারেটিং দ্য পার্টিকেলস। তার মানে যতবার পার্টিকেলগুলো গ্যাপ দিয়ে পাস করবে ততবার ওরা দে উইল বি অ্যাক্সিলারেটেড। এবার এটা ক্যালকুলেশনটা তো একটা আর কি খুবই ইজি ব্যাপার, যেহেতু রিলেটিভিস্টিক, এখানে রিলেটিভিস্টিক লিমিট কনসিডার করতেই হবে, কেননা আমরা হাই এনার্জি নিয়ে কাজ করছি। তো ই জিরো ইজ রেস্ট মাস এনার্জি, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু ই নট স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, সেখান থেকে আমরা ডেরিভেটিভ ইত্যাদি নিয়ে ফাইনালি আমরা এইটা পাচ্ছি। এটা অবশ্য একটা বেসিক রিলেশন, এই ফর্মুলাগুলো বের করার সময় এটা ইউজ করে। তারপর আমরা এনার্জি গেন এবং এনার্জি ইনক্রিজ রেট সেইটা বার করব। ঠিক আছে, এখন ডিপিডিটি, এটা নিউটন সেকেন্ড ল থেকে, ডিপিডিটি ইজ কিউ ই জেড। এবার ডিপিডিটি, তারপরে এখানে ইউজ করেছি ভি ইকুয়াল টু ডিজেড ডিটি করে, ডিটির জায়গায় এটাতে রিপ্লেস করলাম। তারপর ভি ডিপি ইকুয়াল টু ডিই, তাহলে এই ডিই, দিস ই ইজ এনার্জি অফ দ্য পার্টিকেল। তাহলে ডিই ডিজেড, তাহলে ডিস্টেন্সের সঙ্গে কিভাবে এনার্জিটা চেঞ্জ হচ্ছে আর কি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইজেড, রেট অফ এনার্জি গেন পার ইউনিট লেন্থ। তাহলে এবার টোটাল এনার্জি গেনটা কত হবে সেটা গ্যাপের লেন্থের উপর ডিপেন্ড করবে। তাহলে গ্যাপের যতটা লেন্থ হবে সেইটা, এবং গ্যাপের পুরো লেন্থের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে চেঞ্জ সেটা হচ্ছে ইজেড, মানে সেটা ইজেড না, মানে কিউ ইজেড, যেটা ইজেডটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর আমরা এখানে এই ছবিটার ক্ষেত্রে বা এই সিচুয়েশনটায় আমরা ধরে নিয়েছি যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এই সিলিন্ডার এবং এই সিলিন্ডারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডেল্টা ভি, অর্থাৎ এই গ্যাপটা, দিস গ্যাপ ইজ ডেল্টা ভি। সো এনার্জি গেন পার ইলেকট্রোড, মানে একটা গ্যাপ পাস হলে, এটা খুব ইম্পর্টেন্ট, পার ইলেকট্রোড একটা গ্যাপ পাস হলে ওর এনার্জি চেঞ্জটা হচ্ছে কিউ ডেল্টা ভি। ঠিক আছে, এইবার
আচ্ছা, এইটাতে আমি একটু পরে আসবো। এবার এইটা দেখ, এই গ্রাফটা দেখ, দিস ওয়ান। হুম, এটা হচ্ছে ইনপুট এনার্জি। তারপর এখানে একটা সিলিন্ডার ছিল, এখানে আরেকটা সিলিন্ডার ছিল। এটা হচ্ছে আরেকটা সিলিন্ডার। তাহলে মাঝে একটা গ্যাপ ছিল, এনার্জি বাড়লো, বেড়ে এইটা দাঁড়ালো। তারপর সেটা নিয়েও আবার সিলিন্ডারের মধ্যে ক্রস করলো, আবার একটা গ্যাপ পেলো, আবার এনার্জি বাড়লো, আবার এটা হচ্ছে আরেকটা সিলিন্ডার, আবার একটা গ্যাপ পেলো। প্রতিটা গ্যাপে ওর এনার্জি বাড়তে থাকবে। এনার্জি বাড়ার পরিমাণটা কি, ওই ওই যে দুটো করেসপন্ডিং সিলিন্ডার তাদের মধ্যে পোটেনশিয়ালের যে ডিফারেন্স, সেটা যদি ভিএন হয়, তাহলে এনার্জি ইনক্রিজের যে অ্যামাউন্টটা সেটা হবে হচ্ছে কিউভিএন। তাহলে তাহলে আফটার মানে nth চ্যানেল, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলে এইবার অবভিয়াসলি সেটা এই ছবিটা থেকেও ক্লিয়ার যে ডেল্টা ভির ভ্যালুটা অ্যাকচুয়ালি কি। ডেল্টা ভির ভ্যালুটা হচ্ছে যেটা মানে পিক টু পিক যেটা হবে সেটাই হচ্ছে ডেল্টা ভি, ঠিক আছে। সো এটাই এখানে ভি ম্যাক্স বলে মেনশন করেছে। তাহলে প্রত্যেকটা গ্যাপে অ্যাকচুয়ালি কিউ ভি ম্যাক্স এতটা করে এনার্জি বাড়ছে। তাহলে অরিজিনাল যেটা ইনপুট এনার্জি, সেটার উপর nth গ্যাপ ক্রস করার পরে ওর এনার্জি ইনক্রিজটা হবে এন কিউ ভি ম্যাক্স। এখানে ভিএন বলতে অ্যাকচুয়ালি এন ইন্টু ভি ম্যাক্স বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে যতগুলো গ্যাপ পরপর পরপর পাস করছে তত ওর এনার্জিটা স্টেপ বাই স্টেপ বাড়ছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস হলো সিনক্রোনাইজ করা। সিনক্রোনাইজেশনটা মানে একটা খুবই সিনক্রোনাইজেশন খুব ইন্টারেস্টিং এবং ভাইটাল পার্ট এটার। কেননা বুঝতেই পারছিস যে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে এটার উপর, যে ও এখান থেকে এখানে পাস করার সময় এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছে। এইটা কিন্তু ওকে পেতেই হবে। এইটা যদি ও না পায় তাহলে আর কি কিছুই হলো না। হুম, এখন তার মানে একটা টাইমিং এর তো একটা ব্যাপার আছে। মানে একটা পার্টিকেল, এই চ্যানেলের একটা লেংথ আছে, এই লেংথটা হচ্ছে এল। এবার পার্টিকেলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাবে, তারপরে এই গ্যাপটাতে আসবে, তারপরেও আবার আরো একটা সিলিন্ডার পাচ্ছে, সেখানেও ও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাবে। তার মধ্যে তো এটা তো একটা আরএফ সিগন্যাল, তাহলে এটাও কন্টিনিউয়াসলি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে দুটোকে এমন ভাবে ম্যাচ করাতে হবে যাতে মানে ও পুরো একটা সেট যখন ক্রস করবে তখন যাতে ও আবার একই সিচুয়েশন পায়। অর্থাৎ অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সিলিন্ডার, তার লেংথ এল এন, এবং সেইটার মধ্যে দিয়ে ও যখন পাস করছিল তখন ওর স্পিড যদি হয় ভিএন, তাহলে যে টাইম রিকোয়ার্ড, যতটা সময় ধরে ও সিলিন্ডারটাকে ক্রস করবে, একটা সিলিন্ডারকে ক্রস করবে, সেই সময়টা যেন টাইম পিরিয়ডের হাফ হয়। কেননা তাহলেই আর কি এই সিস্টেমটা প্রপারলি কাজ করা সম্ভব। মানে এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে তার পরের সিলিন্ডার, ঠিক আছে। এটা হচ্ছে আমার আরএফ সিগন্যাল। এই সিলিন্ডার থেকে শুরু করলো, এখান থেকে এখানে এলো, ততক্ষণে এটার টাইম পিরিয়ডের হাফ ক্রস করলো। তাহলেই ও পরের সিলিন্ডারটাতে যখন ঢুকছে, মানে টাইম পিরিয়ডের হাফটা ক্রস করছে, সেই অবস্থায় এটা তো এই পয়েন্টে আছে, তাহলে একমাত্র তখনই এটা পসিবল যে ও মাঝের গ্যাপটাতে একটা এই ধরনের একটা ভেরিয়েশন পাবে। এইটা যদি স্ট্রিক্টলি ওর মানে ও ফলো না করে, তাহলে কিন্তু মাঝখানে এই মানে ওর এই জিনিসটা ওকে পেতে হবে, মানে পোটেনশিয়ালটা বলতে চাইছি আমি। পোটেনশিয়ালের যে ভেরিয়েশন মাঝের যে গ্যাপে, সেটা ওকে এইরকম একটা পেতে হবে। তাহলে এটা তখনই সম্ভব যদি ও একটা সিলিন্ডার যখন ক্রস করবে তখন এখানে হাফ সার্কেল কমপ্লিট হয়।
বুঝেছিস? যদি ভেরিয়েশনটা না পায় তাহলে তো অ্যাক্সিলারেশনটা হবে না, এবং অ্যাক্সিলারেশনটা বেস্ট তখনই সম্ভব যদি ভেরিয়েশনটা ম্যাক্সিমাম টু মিনিমাম এই রকম ভেরিয়েশন হয়, একমাত্র তাহলেই ও ইলেকট্রিক ফিল্ড এই জিনিসটা পাবে। এই জিনিসটা যদি পেতে হয় তাহলে একটা সিলিন্ডার ওকে ক্রস করতে হবে পুরো সাইকেলের হাফ টাইমে, পরের সিলিন্ডারটা ক্রস করবে পরের হাফ টাইমে, তাহলে তারপরেরটা যখন ও পাবে তখন ও আবার ইনিশিয়াল কন্ডিশন থেকেই স্টার্ট করতে পারবে। এবার এরকম ভাবে ব্যাপারটা চলতে থাকবে। এবার এখানে সমস্যা একটাই, যে প্রত্যেকটা সিলিন্ডারে ঢোকার সময় ওর স্পিড চেঞ্জ হয়ে যাচ্ছে, স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট নেই, যেহেতু এনার্জি বাড়ছে সুতরাং ওর স্পিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা সিলিন্ডার ক্রস করার টাইমটা আলাদা হয়ে যাচ্ছে, হুইচ ইজ ln বাই vn, মানে যেহেতু টাইমটা আলাদা হয়ে যাবেই সেই জন্যই সিলিন্ডারের লেন্থ গুলোও আলাদা হতে হবে। এবং যত আর কি সামনে যাবে তত আমাদেরকে সিলিন্ডারের লেন্থ গুলো বাড়াতে থাকতে হবে। সিলিন্ডারের লেন্থ উইল বি ইনক্রিজিং ইন স্টেপ, যেহেতু স্পিডটাও স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে। তাহলে দ্য কন্ডিশন ফর সিনক্রোনাইজেশন হচ্ছে tn ইকুয়াল টু trf, এটা হচ্ছে টাইম পিরিয়ড তার হাফ, অর্থাৎ আপন সিম্পলিফিকেশন ln হাফ vn trf, vn হচ্ছে বিটা এন সি, তাহলে ln হচ্ছে হাফ বিটা এন ল্যামডা rf। এই বিটা এনটা আমরা কোথা থেকে পাবো? এই যে এনার্জি, এই যে বিটা এন বা যাই হোক ভিএন ভেলোসিটিটা কোথা থেকে পাবো? সি বিটা এন, বিটা হচ্ছে সি রুট ওভার 1 - 1 বাই গামা এন স্কোয়ার, এবং গামা এন হচ্ছে ই জিরো রেস্ট এনার্জি, আর ই এন হচ্ছে ওর রিলেটিভিস্টিক এনার্জি, তাদের রেশিও। সো দিস ইজ ইট। তাহলে এইভাবে আমরা এনার্জি আমরা এখান থেকে পেলাম, সেখান থেকে আমরা ভিএন পাবো, সেখান থেকে আমাদেরকে টিউবের লেন্থ গুলো ক্যালকুলেট করতে হবে, সেইভাবে আমাকে সেট আপ করতে হবে। এইটা পুরোটাই করতে হলো সিনক্রোনাইজ করার জন্য। ঠিক আছে, দিস ইজ বেসিক মেকানিজম অফ আরএফ লিনিয়ার অ্যাক্সিলারেটর। এইবার আচ্ছা, এইবার এটাতে আসি। এটা হচ্ছে এটার একটা উপপাদ্য সম্পাদ্য। সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনটা মানে ঠিক কিভাবে হচ্ছে, আর আমরা পার্টিকেলটাকে কিভাবে পাচ্ছি, আমরা কি কন্টিনিউয়াসলি পাচ্ছি একটানা এরকম 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 পরপর পার্টিকেল গুলো ফ্লো করছে? না, সেটা আমরা পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা এক একটা বাঞ্চ পাচ্ছি, এই একটা বাঞ্চ বেরিয়ে গেল, আবার একটা টাইম গ্যাপ, তারপর আবার আর একটা বাঞ্চ বেরোলো। ঠিক আছে, আমরা বাঞ্চ পাচ্ছি, এরকম কন্টিনিউয়াস ফ্লো আমরা পাই না, বিকজ এটা একটু কিভাবে বোঝাই, অ্যাকচুয়ালি মানে কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে মানে কতটা এনার্জি চেঞ্জ হবে, মানে মানে এই পার্টিকেল গুলো অ্যাক্সিলারেটেড হচ্ছে মানে বেসিক্যালি তো ওদের একটা এনার্জি চেঞ্জ হচ্ছে। তো এনার্জি কতটা চেঞ্জ হবে সেটা ডেল্টা ভির উপর ডিপেন্ড করবে। এবার ডেল্টা ভিটা তো ফিক্সড নয়, ডেল্টা ভিটা হচ্ছে টাইমের একটা ফাংশন। তাহলে ডেল্টা ভি যখন ম্যাক্সিমাম থাকবে তখনই অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম হবে। আর ডেল্টা ভিটা যখন কমে যাবে, ডেল্টা ভি যদি কনস্ট্যান্ট হতো তাহলে আমরা পার্টিকেলের একটা কন্টিনিউয়াস স্ট্রিম পেতাম, কিন্তু ডেল্টা ভিটা তো আপ ডাউন করছে। তাহলে ডেল্টা ভিটা যখন ম্যাক্সিমাম হবে, এই যতবার ম্যাক্সিমাম হচ্ছে আর কি ডেল্টা ভি, ততবারই অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম হচ্ছে। বা এইভাবেও ভাবা যায় যে এই যে এটাই বলতে চাইছিলাম যে ই জেড যেটা আছে, হ্যাঁ, মানে মাঝখানের যে গ্যাপের মাঝখানে যে ইয়েটা হচ্ছে পিকটা, সেটাও তো টাইমের সঙ্গে ভ্যারি করছে, যেটা এখানে অ্যাকচুয়ালি দেখিয়েছে। ঠিক আছে, ই জেডটা তো সবসময় এরকম হয়ে বসে নেই, এটাও যেহেতু ভিটাই টাইমের ফাংশন তাই ইটাও টাইমের ফাংশন। ওকে, এক্স্যাক্টলি যেই কথাটা আমি বলছিলাম তখন, যে আমাকে সিনক্রোনাইজ করতে হবে এমন ভাবে যাতে ও যখনই গ্যাপে ঢুকছে তখন যাতে ও এই জিনিসটাকে পায়, তখন যেন ও এই জিনিসটাকে না পায়। এইটাই সিনক্রোনাইজেশনের উদ্দেশ্য। দেখা গেল সিলিন্ডার পেরিয়ে যখন ঢুকলো তখন ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে তো কোনো অ্যাক্সিলারেশনই হবে না।
তাই আমাকে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যাতে একটা সিলিন্ডার ক্রস করলে হাফ সার্কেল কমপ্লিট হয়, তখন ও ভেরিয়েশনটা পাবে এইটা, তার ফলে ইলেকট্রিক ফিল্ড পাবে এইটা। ঠিক আছে, এইভাবে আমরা সিনক্রোনাইজ করলাম। আর যেটা কথা সেটা হলো যে এটা তো টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি হচ্ছে, ইজেডটা বা আমাদের ভোল্টেজটাও টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি হচ্ছে। সো যখন ভোল্টেজ ম্যাক্সিমাম তখনই অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। সেই জন্য আমরা এটাকে বাঞ্চ হিসাবে পাই, আমরা কন্টিনিউয়াস ফ্লো হিসাবে পাই না। যখন পিকের কাছাকাছি যে পার্টিকেলগুলো, মানে পিকের কাছাকাছি যখন ফিল্ডটা থাকবে তখনই পার্টিকেলগুলো অ্যাক্সিলারেট হয়। আর মাঝখানের যে টাইমগুলোতে ফিল্ডটা কম থাকবে বা ভোল্টেজের ভেরিয়েশনটা কম হবে, সেই টাইমটাতে কোনো পার্টিকেলের অ্যাক্সিলারেশন হবে না। তার জন্য আমরা এরকম বাঞ্চ বাই বাঞ্চ পাবো, একটা ইয়ে হলো তারপর মাঝের এতটা টাইম গ্যাপ থাকলো, আবার আমরা একটা অ্যাক্সিলারেটেড বাঞ্চ পেলাম। সেই জন্য এটাকে আর কি মানে বাঞ্চড বিম অ্যাক্সিলারেটরও বলা হয় অনেক সময়। তো যাই কি হচ্ছে ব্যাপার, সিলিন্ডার গুলোকে অনেক সময় আরএফ ক্যাভিটিও বলে, সেজন্য এটাকে অনেক সময় আরএফ ক্যাভিটি অ্যাক্সিলারেটরও বলা হয়। তো লিনিয়ার অ্যাক্সিলারেটরের বেসিক মেকানিজম এটাই, এবং এখন ডিসি খুব ফার্স্ট স্টেজে হয়তো ইউজ করা হয়, কিন্তু মেনলি আরএফ অ্যাক্সিলারেশনই ইউজ করা হয়। তো এই হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেটর। এইবার ব্যাপারটাকে যখন সার্কুলারে নিয়ে যাব তখন দেখা যাবে যে মেকানিজমটা আর কি আরো বেশি সিম্পল হয়েছে। সার্কুলার অ্যাক্সিলারেশনটাই হচ্ছে সাইক্লোট্রন, যেটা আমরা পড়ব পরের দিন। এইবারে বল কি প্রশ্ন?